তার জন্য আমার সন্তান চলে গেল, ঠিক আছে, আমি তার বিচার চাই। রিজেন্ট হাসপাতালের ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসার বলি নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এমডি সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। নন রেজিস্টার্ড কিছু বাঙ্গাল লোকদেরকে দিয়ে সেই ভুল চিকিৎসা করতে গিয়ে, অপারেশন করতে গিয়ে সেই শিক্ষার্থীর করুণ মৃত্যু ঘটে। শাহেদের হাসপাতালের সব তথ্য দুদকে জমা, যে কাউকে তলব করতে পারবেন তদন্ত কর্মকর্তা। জাতীয় পরিচয়পত্র স্থগিত। পরিকল্পনা অনুযায়ী তার কাগজপত্র তিনি তলব করে আরো দরকার হলে আরো নেবেন। যথাযথভাবে এটা ইনকোয়ারি চলছে এবং এটার সাথে যদি কোনো কর্মকর্তা কর্মচারী কোনো অন্যায় যোগসাজশ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতারণার মামলায় জেকেজি চেয়ারম্যান সাবরিনা কারাগারে পাওয়া গেছে যথেষ্ট তথ্য প্রমাণ। শিগগিরই চার্জশিট জানালো ডিবি। দেশের স্বাস্থ্য খাত চরম ইমেজ সংকটে, মন্তব্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। দূর করতে কাজ করছে সরকার। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ আজ। আগে পাওয়ার চেষ্টায় বাংলাদেশ। বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতা, অধিকাংশ সড়কে হাঁটু জলে ব্যাহত যান চলাচল। উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি। এবং কাল বাংলাদেশ সহ সারা বিশ্বে একসঙ্গে জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা। বৃহৎ জনগোষ্ঠীর অনুভূতি মাথায় রেখেই সিদ্ধান্ত। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে আজ। আর কয়েক ঘন্টার মধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের ফল প্রকাশ হতে যাচ্ছে। ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড। এর আগে অক্সফোর্ডের বিজ্ঞানীরা বলেছিলেন তারা ভ্যাকসিনটির সফলতার ব্যাপারে 80% আশাবাদী। যদি সফল হয় তাহলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই মানুষের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ শুরু করা যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির চেষ্টা করলেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখন পর্যন্ত বিশ্বে কোনো ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখন যে বৈশ্বিক মহামারীর করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। এখনও পর্যন্ত প্রায় 80টি বিভিন্ন গবেষকরা কিন্তু গবেষণা দল কিন্তু এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য তারা কাজ করছেন। তবে সবচেয়ে আশার আলো যারা দেখাচ্ছেন তারা হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। আজ হয়তো কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো যে করোনা ভাইরাসের যে প্রত্যাশিত যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের প্রথম ধাপের যে ফলাফল সেটি আসলে এটি কিন্তু 3টি ধাপে হয়তো এটি হবে। তবে বিজ্ঞানীরা যেটি মনে করছেন যে 80% মানে 80% তারা আশাবাদী যে এই ভ্যাকসিনটি তারা কাজ করবে। ইতিমধ্যে তারা যে ভ্যাকসিনটি প্রয়োগ করেছেন সেই ভ্যাকসিন কিন্তু তারা দেখেছেন যে দ্বারা যে করোনা ভাইরাসের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা, সেই ক্ষমতা সেল গঠন করার ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিন কাজ করছে। আর একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ব্রিটিশ সরকার কিন্তু এই ভ্যাকসিন যারা গবেষণা করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু 3 দফায় কিন্তু বেশ বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করেছেন। এখন পুরো ব্রিটেন পাশে তাকিয়ে আছেন যে এই ভ্যাকসিনটি কতটুকু কাজ করবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে গত 15 জুলাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেছেন যে ভ্যাকসিন তৈরির সঙ্গে সংশ্লিষ্ট যারা বিজ্ঞানী রয়েছেন, যারা বিজ্ঞানী তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আশাবাদী করা হচ্ছে সেপ্টেম্বর মাসে যদি আজকের যে
ফলাফল যেটি হতে যাচ্ছে, এই ফলাফল যদি ইতিবাচক আসে, পজিটিভ আসে, তাহলে হয়তো সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ব্রিটেন এই ভ্যাকসিন ব্রিটেনবাসীর মানবদেহে হয়তো তারা সফলভাবে তারা প্রয়োগ করবে এবং তৃতীয় ধাপে তারা 10,000 ব্রিটেনবাসী শরীরে কিন্তু তারা এই ভ্যাকসিনটি প্রয়োগ করবে। এখন দেখার বিষয় হচ্ছে আমরা কিছুক্ষণ পরে যে ফলাফলটি পাবো, এই ফলাফলটি আদৌ কতটুকু ইতিবাচক হিসেবে কাজ করছে। আরেকটি বিষয় আপনারা জানিয়ে রাখা দরকার, আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখা দরকার যে রাশিয়া তারা বলছে তারা ভ্যাকসিন আবিষ্কার করেছে, তবে সেটি এখনও স্বীকৃতি মিলেনি। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেটি যদি করে থাকে, এই স্বীকৃতি হয়তো আগামী সেপ্টেম্বরের মধ্যেই ভ্যাকসিন সবার দেহে প্রয়োগ হবে এবং সেই অপেক্ষা রয়েছে পুরো ব্রিটেন সহ বিশ্ববাসী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ হবে আজ। সে খবর জানাতে লন্ডন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। সবশেষ 24 ঘন্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা, আক্রান্ত শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। মারা গেছেন 50 জন। 10,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,459 জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন ফারুক ভূঁইয়া রবিন। কোভিড-19 সংক্রমণ শনাক্তের 135তম দিনে বাংলাদেশ আজও প্রাণ হারালেন আরও অর্ধশত মানুষ। সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা শুরুতেই দেখে নেব বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি। বাংলাদেশে গত 24 ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 13,362 জনের, যাতে কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছেন 2,928 জন। এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 2,07,453 জন। আর 24 ঘন্টায় আরও 50 জনের মৃত্যুতে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,668 জন। গত 7 দিনের সংক্রমণের পরিস্থিতি সেটি এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। সবচেয়ে কম আক্রান্ত যেদিন শনাক্ত হয়েছিল সেদিন ছিল 19শে জুলাই, 2,459 জন। আর সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত যেদিন হয় সেদিন হলো যে 15 জুলাই, 3,533 জন। সেদিন কিন্তু একই সঙ্গে শনাক্তের হারও বেশি ছিল, 25% বেশি। সাম্প্রতিক সময় আমরা যেটি দেখছি যে নমুনা পরীক্ষার যে হার সেটি কিন্তু পড়তির দিকে। গত 15 দিনের দিকে যদি তাকাই, কেবলমাত্র 2 দিন 15,000-এর বেশি মোট নমুনা পরীক্ষা করা হয়েছিল। গত 24 ঘন্টায় যে 50 জন মারা গিয়েছেন তাদের বয়স ভিত্তিক বিভাজনের দিকে একটু তাকাতে চাই। এককভাবে সবচেয়ে বেশি মারা গিয়েছেন 50 জনের মধ্যে 61 থেকে 70 বছরের মধ্যে 20 জন, একজন শিশু রয়েছেন 21 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরের মধ্যে রয়েছেন 11 জন, আর 51 থেকে 70 বছর মিলে 29 জন এবং 71 থেকে 100 বছরের মধ্যে 7 জন রয়েছেন। বরাবরের মতো আজকেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলেছে যে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো এই ছিল আমাদের কাছে সবশেষ। রিজেন্ট হাসপাতালের ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসার বলি হন 9ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। 2 বছর আগে এ ঘটনায় কিশোরীর বাবার করা মামলায় রিজেন্টের এমডি সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জান্নাতের পরিবারের। মার্জিয়া মোমোর রিপোর্ট। আমার ভুল টিকবেন না, গেছে চলে আমার মেয়ে ভুল টিকবেন করছে। 3 ভাই বোনের মধ্যে সবার বড় জান্নাতুল বাবাকে ভরসা দিত দুঃখ গোছানোর। স্বপ্ন ছিল স্থপতি হওয়ার, কিন্তু স্বপ্নবাজ কিশোরীটিকে অকালে প্রাণ হারাতে হয় রিজেন্ট হাসপাতালের ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায়। তারা ভুয়া ডাক্তার হিসাবে তারা নিয়োগ করে রাখে দিচ্ছে রিজেন্ট হাসপাতালে। আমরা তো জানি না যে হয়। আমি বললাম আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে, কয় সারদ দিতে। কি বললো না বললো তা জানি না, সারদ দিতে বললো যে এখানে আইসি নাই। এখন কোথায় চাইতে হবে, ঢাকা মেডিকেল। আমি বললো যে আবার শাহবাগে পড়তে, বললো যে না মোয়াখালী যেতে হবে। হাতের ছোট্ট একটি অপারেশনের জন্য 2017 সালের 14 ফেব্রুয়ারি মিরপুরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সনদবিহীন ডাক্তার ফারুক হোসেনের ভুল চিকিৎসায় মারা যায় জান্নাত। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে আইসিইউর কথা বলে জান্নাতের লাশ নিয়ে হতভাগ্য বাবাকে ঘোরানো হয় রাজধানীর 3টি হাসপাতালে। বিচারের আশায় পল্লবী থানায় ভুয়া চিকিৎসক এমডি সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন বাবা জয়নাল শেখ, কিন্তু তাকে দেয়া হয় হুমকি। তদন্তে ভুল চিকিৎসায় জান্নাতের মৃত্যুর প্রমাণ পায় পুলিশ। শিক্ষার্থী কিশোরী ছোট একটা অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়, পরবর্তীতে নন রেজিস্টার্ড কিছু বাঙ্গাল লোকদেরকে দিয়ে সেই ভুল চিকিৎসা করতে গিয়ে, অপারেশন করতে গিয়ে সেই শিক্ষার্থীর করুণ মৃত্যু ঘটে। আমি যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি অবশ্যই সত্যতা না পেয়ে তো দেয়নি। তার মুক্ত 4 জন আসামি ছিল, 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছি। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে আছে মামলাটি। বিচার প্রক্রিয়া শেষে শিগগিরই দোষীদের বিচার চায় ভুক্তভোগী পরিবার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ জালিয়াতি করে জাতীয় পরিচয়পত্রে পরিবর্তন করেছেন নিজের নাম, বয়স।
এর সঙ্গে জড়িত রয়েছেন ইসির কর্মকর্তারাও। তদন্তের মাধ্যমে তাদের বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এদিকে শাহিদের আইডি কার্ড বাতিল করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। প্রতারণা আর জালিয়াতি যেন তার আদ্যপান্ত। নাম ছিল শাহেদ করিম, পরিবর্তন করে হয়ে যান মোহাম্মদ শাহেদ। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলছে, গত বছরের মে মাসে নিজের নাম এবং বয়স পরিবর্তন করার আবেদন করেন শাহেদ। দলিল হিসাবে জমা দেন জন্মসনদ আর ইংলিশ মিডিয়ামের সার্টিফিকেটের ফটোকপি। শুধু এ দুটি কাগজের উপর ভিত্তি করে নিয়মের বাইরে গিয়ে পরিবর্তন করে দেওয়া হয় শাহেদের আইডি কার্ড। এই জালিয়াতির সঙ্গে নির্বাচন কমিশনের জড়িত কর্মকর্তাদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। শাহিদের ক্ষেত্রে যেটা হয়েছে, নির্বাচন কমিশনের হয়তো আমাদের এটা যদি ফিল্ড লেভেলের কর্মকর্তা কর্মচারীরা কাজটা করা হয়তো তাদের সাথে প্রতারণা করতে পারে। তবে এটা আমাদের নজর আসার সাথে সাথে যথাযথভাবে এটা ইনকোয়ারি চলছে এবং এটার সাথে যদি কোনো কর্মকর্তা কর্মচারী কোনো অন্যায় যোগসাজশ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ সাপেক্ষে এনআইডি জালিয়াতির জন্য শাহেদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবে ইসি। এরই মধ্যে ব্লক করে দেওয়া হয়েছে শাহেদের পরিচয়পত্র। তার কি অন্যায় করার জন্য এই যে 2 নম্বরই কাজটা করলো, যে কোনো কারোর সম্পত্তি আত্মসাৎ অথবা নিজে কারোর সাথে প্রতারণা করা, তাহলে তার বিরুদ্ধে শুধু ওই বন্ধই করা না, তার বিরুদ্ধে তখন ওই কোর্টে মামলা করা হয়। এদিকে শূন্য থাকা 5টি সংসদীয় আসনের কোনোটিতেই এই মুহূর্তে উপনির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানান কমিশন সচিব। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 2 দফায় 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিন আরিফ চৌধুরীকে। দ্বিতীয়বারের মতো খারিজ হলো তার জামিন আবেদন। পুলিশ বলছে, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সাবরিনা, যদিও আসামি পক্ষ বলছে অপরাধের সপক্ষে কিছুই বের করতে পারেনি তারা। এদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ডাক্তার সাবরিনার রিমান্ড শেষে প্রতারণার অভিযোগের পর্যাপ্ত তথ্য মেলায় শিগগিরই চার্জশিট দেওয়া হবে। 5 দিনের রিমান্ড শেষে করোনার রিপোর্ট জালিয়াতির মামলার আসামি জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে বৃষ্টি ভেজা দুপুরে আনা হয় আদালতে। এদিন তাকে বিচারকের মুখোমুখি করা হয়নি, রাখা হয় সিএমএম কোর্টের গারদখানায়। আসামিকে কোর্টে না তুললেও তার পক্ষে সোমবারও জামিন চাওয়া হয়। আদালত তা নাকচ করে দেন, পাঠানো হয় কারাগারে। ইতিপূর্বে যারা গ্রেপ্তার হয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেখানেও এই সাবরিনার অপকর্মের কথা উঠে এসেছে। তদন্তকারী কর্মকর্তা বলেছেন, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আমরা আবার রিমান্ডের প্রার্থনা করব। আসামি পক্ষের আইনজীবীর দাবি, রিমান্ডে তেমন কিছুই পায়নি গোয়েন্দা পুলিশ। রিমান্ডে কোনো তথ্য উপাত্ত কোনো কিছুই পায়নি, তো সেই ক্ষেত্রে অ্যাজ অফ রাইট হিসেবে সে জামিন পেতে পারে। এটা জামিনযোগ্য ধারা, আর জামিনযোগ্য ধারায় জামিন পাওয়া আসামির অধিকার। জিজ্ঞাসাবাদে সাবরিনা ও আরিফ অপরাধ প্রমাণের মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পর্যাপ্ত সংশ্লিষ্টতা পেয়েছি এবং আমরা চার্জশিট দেওয়ার মতো যতটুকু উপাদান আমরা পেয়েছি, আমি মনে করি যে এটা তার অভিযুক্ত সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে। একই মামলায় জেকেজির প্রধান নির্বাহী আরিফুল হককেও জিজ্ঞাসাবাদ শেষে রোববার পাঠানো হয় কারাগারে। এর একদিন পর স্ত্রীকেও পাঠানো হলো। ভুয়া কোভিড রিপোর্ট দেওয়ার অভিযোগে 23 জুন আরিফকে ও 12 জুলাই সাবরিনাকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। দিনে দুপুরে রাজশাহীতে অগ্রণী ব্যাংক থেকে গ্রাহকের 17 লাখ টাকা চুরি, জড়িত 4 জনের সংঘবদ্ধ চক্র, বলছে পুলিশ। কাল বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে জিলহজ মাসের নতুন চাঁদ স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছেন জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণাকারীরা। চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, বিশ্বের সব মুসলিম দেশে একই দিনে রোজা শুরু বা ঈদ পালন নিয়ে বাংলাদেশে বছরের পর বছর ধরে যে বিতর্ক চলছে, এবার সুযোগ হয়েছে তার অবসান হওয়ার। মাহমুদ রাকিবের রিপোর্ট। নাসা থেকে তথ্য নিয়ে প্রকাশিত চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট moonsighting.com বলছে, জুলাইয়ের 20 তারিখ বিশ্বের কোনো জায়গা থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না, তবে 21 জুলাই বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই তা স্পষ্ট দেখা যাবে। moonsighting.com বলছে, বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলো চাঁদ দেখবে খালি চোখেই। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ সহ আশপাশের দেশ থেকেও স্পষ্ট চাঁদ দেখা যাবে। সাইটটির তথ্য বিশ্লেষণ করে পরমাণু ও জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, 21 জুলাই বাংলাদেশে যখন
যখন 280 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্য অস্ত যাবে, ঠিক একই সময় তার 13 ডিগ্রি উত্তরে অর্থাৎ 293 ডিগ্রি অ্যাঙ্গেলে পশ্চিম আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। অন্যান্য বছর যে চাঁদের অবস্থান থাকে, চাঁদের বয়স থাকে, সেই অনুযায়ী এবার সবচেয়ে বেশি আমাদের পক্ষে যে চাঁদ দেখার পক্ষে আমাদের পূর্ব দিকে মানুষ ইন্দোনেশিয়াও দেখবে, কাজে বাংলাদেশ বা না দেখার কোনো কারণ নেই। তারা বলছেন এর ফলে একই দিন রোজা শুরু ও ঈদ পালন নিয়ে দীর্ঘদিনের বিতণ্ডার অবসান হবে। এখন কেন আমরা সায়েন্সকে ব্যবহার করছি না? সমস্যা হলো এখানে যারা প্রচলিত পদ্ধতিতে একটা চলে আসছে তাদের একটা ব্রেক থ্রু করা। যদি চাঁদ কোথাও উঠে গিয়ে থাকে তার মানে দ্য মুন ইজ আপ দেয়ার, পৃথিবী একটা চাঁদ একটা। ধর্মসচিব বলছেন মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে কোরবানির তারিখ নির্ধারণ হবে। 21 তারিখে যে আমাদের সভাটি হবে চাঁদ দেখা কমিটির সভা, সেদিন চাঁদ দেখা যাবে, এরকম আগাম কোনো বার্তা আমাদের কাছে নেই। হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদের তথ্যানুযায়ী বিশ্বের 195টির মধ্যে 189টি দেশই এবছর একই তারিখে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করেছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে সারাদিনই সরগরম ছিল দুদক প্রাঙ্গণ। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে রিজেন্টের সঙ্গে চুক্তির কপি তলব, N95 মাস্ক দুর্নীতি নিয়ে ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ এবং জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে চিঠি। সবকিছু নিয়ে আজ ব্যস্ত ছিল দুদক। কয়েক দফা চিঠি পাঠালেও রিজেন্টের বিষয়ে চাওয়া সব তথ্য না পাওয়ায় রোববার স্বাস্থ্য অধিদপ্তরে যান দুদকের অনুসন্ধান দল। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চাওয়া নথিপত্র নিয়ে দুদকে হাজির হন অধিদপ্তরের 2 কর্মকর্তা। অনুমতি ব্যতীত আমি কোনো কথা বলতে পারছি না। আমরা যেগুলো কাগজপত্র চেয়েছেন আমরা জমা দিয়েছি। এদিকে নিম্নমানের N95 মাস্ক ও সুরক্ষা সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগে ঔষধ প্রশাসনের 6 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন। নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এই জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সিএমএসডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়। নিজের অবস্থা আমি এর সাথে কোনোভাবে জড়িত না। স্বাস্থ্য খাতের এসব দুর্নীতির অনুসন্ধানে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে দুদক সচিব জানান, 3 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে প্রয়োজনে আরও সময় বাড়ানো হবে। কর্ম পরিকল্পনা অনুযায়ী তার কাগজপত্র তিনি তলব করে আরো দরকার হলে আরো নেবেন। তার কাছে যদি মনে হয় আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিনি তলব করবেন। এছাড়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ 4 প্রতিষ্ঠানের নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু কাজে সমন্বয়হীনতা থাকলেও তা দূর করতে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুপুরে মন্ত্রণালয়ে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সাথে এক অনলাইন বৈঠকে তিনি বলেন, করোনার টিকা আবিষ্কার হলে বাংলাদেশ সবার আগে পাওয়ার চেষ্টা করছে। বেশ কিছুদিন ধরেই আলোচনায় স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতা। নতুন নতুন জালিয়াতি ধরা পড়ার সঙ্গে সঙ্গে বের হয়ে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নানা সংশ্লিষ্টতা। গতি আনতে তাই দীর্ঘদিন পর করোনার প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সঙ্গে বৈঠকে স্বাস্থ্য সচিব, যেখানে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন কমিটির সদস্যরা। আমরা সমন্বয়হীনতা ভুগছি, এই সমন্বয়হীনতা ভোগার কারণে আমরা এই দেশের কথা বলে আমরা অভিষ্টের লক্ষ্যে পৌঁছাতে পারছি না। আমরা যদি দেখি যে কোনো একটা মেশিন খুব বেশি উচ্চ দামে কেনার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা খুব ব্যথিত হই। এখন যদি এটাতে বলা হয় যে আপনারা তো আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছেন, এটা হলে কিন্তু হবে না। অধিদপ্তরের মহাপরিচালক স্বীকার করছেন স্বাস্থ্য খাত এখন ইমেজ সংকটে। সচিব বলছেন দূর করা হবে সমন্বয়হীনতার জায়গাগুলো। আমরা চেষ্টা করছি যে ভ্যাকসিন যখনই আসবে বাংলাদেশ ডিপ্রাইভড হবে না। যে দেশগুলোর পার ক্যাপিটা ইনকাম $4,000 চেয়ে কম, সেই দেশগুলো ফ্রি পাবে। আমরা কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যেও পড়ি। রিজেন্ট, জিকেজি, এই শাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালগুলো, ক্লিনিকগুলো অরাজক পরিস্থিতি বিরাজমান দীর্ঘদিন যাবৎ। সমন্বয়হীনতাটা আমি রাখতে চাচ্ছি না বলেই কিন্তু আজকের এই সভাটি। দেশে এখনো 3 লাখের বেশি কিট মজুদ আছে জানিয়ে স্বাস্থ্য সচিব হঠাৎ করে দেশে নমুনা পরীক্ষা কমে যাওয়ার কারণ খতিয়ে দেখার তাগিদ দেন। কোনো কিছু নিউজ হইলে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে।
দীর্ঘদিন পর ব্যাট হাতে অনুশীলনে ফেরায় রোমাঞ্চিত ইমরুল কায়েস। বৃষ্টির বাধায় ইনডোরে ঐচ্ছিক অনুশীলন ক্রিকেটারদের। সামরিক আইন ও নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিকে সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত সব এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কাজ করা ব্যক্তির এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে মত বিশেষজ্ঞদের। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনানিবাসে প্রবেশ ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার, কর্মরত থাকা অবস্থায় একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন সহ একাধিক অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দিকে সেনাবাহিনীর আওতাভুক্ত সকল এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। গত 19 জুলাই এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আইএসপিআর। হাসান সরওয়ার্দির এসব কর্মকাণ্ড পুরনো, যার বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের মাঝে সরকার ও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার কারণে আইএসপিআর-এর এই বিজ্ঞপ্তি প্রকাশ বলে মত বিশেষজ্ঞদের। উনি এই যে কর্মকাণ্ড এখন করে বেড়াচ্ছেন, যেটি দেশের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর কাজ, রাষ্ট্রের পক্ষ থেকে অনেক উঁচু পদে, অনেক সংবেদনশীল পদে উনি চাকরি করেছেন, তারপর উনি সরকার প্রধান সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলেছেন, এটি তো ভয়ানক রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। কর্মরত থাকাকালীন সামরিক বিধিনিষেধ ভঙ্গসহ নানা অশোভনীয় আচরণের অভিযোগে 2019 সালের 10 এপ্রিল লেফটেন্যান্ট জেনারেল হাসান সরওয়ার্দিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে গলিপথ। দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা। দুর্বল ড্রেনেজ সিস্টেম ও বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়হীনতার কারণেই এমন অবস্থা, অভিযোগ নাগরিকদের। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে ঝোড়ো হওয়ার আশঙ্কা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাগর জল উপচে পড়া বেলাভূমি নয় বন্যায় প্লাবিত রাজপথ। মাত্র এক রাতের বৃষ্টিতেই এমন দশা তিলোত্তমা নগরীর রাজপথগুলোর। বৃষ্টি জলে তলিয়ে গেছে কাউরান বাজার, তেজগাঁও, বিজয় সরণি সহ রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়ক। এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, পথচারী ও যানবাহন চালকেরা। পানি লেগে আটতাই না, বৃষ্টি কমর পানি যা মানে মাছের গাড়ি দিয়ে উল্টায় রাস্তার ভিতরে চলাফেরা কষ্ট হইতেছে, তো প্রচুর কষ্ট। বৃষ্টির কারণে তো জ্যাম আছে, তার চেয়ে বড় কারণ হলো আপনার এই যে জলাবদ্ধতা। প্রতি বর্ষায় নগরীর এমন জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করেছেন তারা। একটু বৃষ্টি হইলেই সারা দেশে যেরকম ভয়াবহ বন্যা, এরকম গাড়ি থই থই পানিতে গাড়ি চলে, আমরা ওইভাবে চলাফেরা করি। কোনো তদারকি আমাদের নাই। এখন পানি জমছে, এটা আগে যদি পরিষ্কার করে কোনো নগরপিতা আছে বলে আমার মনে হয় না। গেল রাত থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত 82 মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী 2-3 দিন এ ধারা অব্যাহত থাকতে পারে। আগামী 23-24 তারিখ পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকবে, তবে কোথাও কম বেশি হবে আর কি, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে। আর দেশের 4টা নদী বন্দরের জন্য আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দিয়েছি। জলাবদ্ধতার কারণে এদিন সড়কগুলোতেও দেখা দেয় যানবাহনের জটলা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখা থেকে দিনে দুপুরে গ্রাহকের 17 লাখ টাকা চুরি গেছে। পুলিশ বলছে 4 জনের সংঘবদ্ধ চক্র এর সঙ্গে জড়িত। পুলিশ জানায়, দুপুরে নগরীর সাহেববাজার এলাকার বেসরকারি প্রতিষ্ঠান বেঙ্গল ফার্টিলাইজারের ম্যানেজার মাহফুজুর রহমান রিপন অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখায় আসেন। পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলে চেক লিখছিলেন তিনি। এ সময় 4 জনের একটি সংঘবদ্ধ চক্র তার পায়ের কাছে রাখা ব্যাগ কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে টাকা জমা দিতে গিয়ে টাকার ব্যাগ খুঁজে না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের জানান তিনি। সিসিটিভি ফুটেজে চুরির বিষয়টি উঠে আসে। দেশের ক্রিকেটের খবর। করোনায় লম্বা বিরতির পর আজ দ্বিতীয় দিনে অনুশীলনে করেছেন টাইগাররা। তবে বৃষ্টির বাধায় মাঠে নামতে দেখা যায়নি কোনো ক্রিকেটারকে। শনিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও গতকাল প্রথম মাঠে ব্যক্তিগত অনুশীলন করেন মুশফিকরা। মিরপুর ছাড়াও সিলেট ও খুলনায় অনুশীলন করেন ক্রিকেটাররা। আজ দ্বিতীয় দিনেও অনুশীলনে মাঠে নামার কথা ছিল খেলোয়াড়দের। তবে
বৃষ্টির কারণে সকাল থেকে কোনো ক্রিকেটারকে মাঠে অনুশীলনে নামতে দেখা যায়নি। মাঠে অনুশীলন না করলেও ইনডোরে ঐচ্ছিক অনুশীলন করেছেন ইমরুল মিথুনরা। দীর্ঘদিন পর ব্যাট হাতে অনুশীলনে ফিরে বেশ রোমাঞ্চিত ইমরুল কায়েস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত করোনার ভ্যাকসিন নিরাপদ, মানবদেহে পরীক্ষা শেষে জানালো কর্তৃপক্ষ। দেশে সবশেষ 24 ঘন্টায় 50 জনের মৃত্যু। রিজেন্ট হাসপাতালের ভুল চিকিৎসার বলি স্কুল শিক্ষার্থী জান্নাতুল, এমডি সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। শাহেদের হাসপাতালের সব তথ্য দুদকে জমা। এবং প্রতারণার মামলায় জেকেজি চেয়ারম্যান সাবরিনা কারাগারে পাওয়া গেছে যথেষ্ট তথ্য প্রমাণ, শিগগিরই চার্জশিট জানালো ডিবি। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।